আচ্ছা, মাছ ভাজতে গিয়ে মাছ যদি ভেঙে যায় তাহলে কেমন লাগে বলো তো? আমার তো মনে হয় মাছ যা ভেঙেছে তার থেকে আরও বেশি ভেঙে ফেলি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে তো আমি যখন রান্নাঘরে গেছি তখন খুব ভালো একটা মুড নিয়ে গিয়েছিলাম, কিন্তু রান্না করতে গিয়ে দেখি কি যে একটা হাল হলো, পুরো মেজাজটাই গরম হয়ে গেছিল রান্না করতে গিয়ে। আচ্ছা, তোমরা এই মাছগুলো কি চিনো? এগুলোর নাম কি? এগুলো হচ্ছে কটাপুঁটি। আজকে এই কটাপুঁটি মাছগুলো আর কবুতরের মাংস রান্না করবো। জাইনের জন্য রান্না করবো হচ্ছে দেশি মুরগি, যদিও ও কবুতরের মাংস খাবে, তারপরে ওর জন্য একটা তরকারি রান্না করতেই হয় আমার সবসময়। তো কবুতরের মাংসটা আমি ফার্স্টে রান্না করতেছি। দেখো আমি কবুতরের মাংসের মধ্যে কি কি দিয়ে দিয়েছি। ইউজুয়াল যা যা রান্না করতে লাগে তাই দিয়েছি। মুরগির মাংস রান্না করতে যা লাগে তাই আমি দিয়েছি। যেমন হচ্ছে ফার্স্টে আমি দিয়েছিলাম তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, একটু ভাজা ভাজা করার পরে আদা রসুন জিরা সবকিছুই দিয়ে দিয়েছি অল্প অল্প করে। তো কবুতরের মাংস কিন্তু খুব বেশি পরিমাণ না, সো ওই পরিমাণ মতোই দিতে হবে। তারপরে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আসলে মুরগির মাংস বলো গরুর মাংস বলো, কষানোতেই কিন্তু মজা। আমার মা রান্না করার সময় বলতো যে যত বেশি কষাবা তত বেশি মজা পাবো। তো আমি এই কবুতরের মাংসটা রান্না করতে করতে সিমগুলো রেডি করে ফেলছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই আলুগুলো কিন্তু আমাদের গাছের আলু। এই আলুগুলোকে বলে বেল আলু। এই আলুগুলো কিন্তু ভালোই মজা, আমি কিন্তু এগুলো আগে কখনোই খাই নাই। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি যে এই আলুগুলো কিভাবে রান্না করতে হয়। আসলে এই আলুগুলো গলে যায় খুব তাড়াতাড়ি। আলুগুলো দেখতে এরকম গোল থাকে অনেক বড় পরিমাণে। তো আলুগুলোর ছবি আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো আমি ফার্স্টে ভাবতাম এত বড় আলু, এই আলু কি সিদ্ধ হবে? মানে যখন মাংসটা দেই আমরা সবসময় তো আগে আগেই আলুটা দিয়ে দেই কষানোর সময়, তো এগুলো কি সিদ্ধ হবে কিনা সেটা চিন্তা করতেছিলাম। তো এরপরে যখন আমি এটা রান্না শিখছি তখন দেখলাম যে না, খুব সহজেই এটা গলে যায়। আর গলে একটা আঠালো ভাব হয়ে যায় তরকারিটাতে। তো এটা কিন্তু অনেক ভালোই টেস্ট হয়। আর এটা যখন একটু কড়া থাকে তখন কিন্তু তিতা লাগে। তো এই জন্য এই আলুটা যদি কেউ কখনো খাও তাহলে এরকম বাড়তি হলে তারপরে তোমরা কারা কারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবা। ফেসবুকে একটা পেজ আছে, সো এই পেজটাকে তোমরা অবশ্যই ফলো করে আসবে। আর আমাদের অনেক নতুন নতুন ফানি ভিডিও আসতেছে, তোমরা অবশ্যই দেখলে অনেক মজা পাবা। আরেকটা কথা, আমার স্কিন কেয়ার সম্পর্কে যদি তোমাদের কারো জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি কিন্তু আমার স্কিন কেয়ারের ভিডিও দিতে চাচ্ছি তোমাদের সাথে। শীতের দিনে কিন্তু অনেক বেশি প্রবলেম হয় স্কিনের, সো স্কিন কেয়ারের ভিডিও আমি দিতে চাচ্ছি। সো তোমরা কে কে আমার স্কিন কেয়ারের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর এই দেখো পরে কিন্তু আমি মাছগুলো রান্না করার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু এই মাছ রান্না করতে গিয়ে বিশাল একটা ইতিহাস হয়ে গেছে। কি মাছ ভাজতে যেয়ে যে এরকম হবে সেটা আমি কখনোই বুঝি নাই, তাহলে আমি জীবনও রান্নাঘরে আজকে ঢুকতাম না, আমার শাশুড়িকেই রান্না করতে বলতাম। কবুতরের মাংসটা যখন রান্না করতেছিলাম তখন কিন্তু আমি ওই যে সিমগুলো দেখতেছো ওইগুলো রেডি করে ফেলেছিলাম আমার বেসিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এর মধ্যে মাছগুলো দিয়ে দিছিলাম। মাছগুলোর এই একটা হাল হয়েছে। আচ্ছা, কিসের জন্য এই হালটা হইলো আমাকে একটু ভিডিওটা দেখে বলো তো সবাই। যদি কারো কোনো ট্রিক্স থাকে যে মাছ কিভাবে না ভাঙবে বা কিভাবে উল্টালে মাছ না ভাঙবে সেটা আমাকে একটু জানাও তো। আসলে আমি তো অনেক বেশি রান্নার জন্য, তার জন্য হয়তো আজকে মাছগুলো ভেঙে গেছে। আমার তো শাশুড়িকে আমি দেখাই নাই যে মাছগুলো এইভাবে ভাঙছে। তোমাদের ভাইয়া খাওয়ার সময় বলতেছিল মাছের এই অবস্থা কেন, মাছ দিয়ে কি কেউ সিম রান্না করে? তো আসলে তো রান্না করা যায়, কিন্তু আমি তো মাছটা ভেঙে ফেলেছি। তো দেখো এই 5টা মাছ আমি পরে আবার নতুন তেল দিয়ে তারপরে আবার ভাজতেছিলাম। চিন্তা করতেছিলাম যে এই 5টা মাছ আছে, এই মাছগুলোকে আমি বাঁচাবো, মানে ওরা যেন না ভাঙে এই জন্য। তো দেখো এইটাও কিন্তু সম্ভব হয় নাই, এই মাছগুলো লেগে গেছে, কিন্তু তারপরও অত বেশি ভাঙে নাই। নতুন করে কিন্তু আমি আবার কড়াইটাকে ধুইছি, ধোয়ার পরে আবারও হচ্ছে তেল দিছি, তেল দিয়ে তারপর আবার ওই মাছগুলো আমি ভেজেছিলাম আলাদা আলাদা করে। আরেকটা কথা, এই মাছগুলোর নাম কিন্তু কোটাপুঁটি মাছ। কে কে চিনো আর কে কে শুনছো নাও আমি জানি না, ধামরাইয়ের এদিকে কিন্তু কোটাপুঁটি বলে এই মাছগুলাকে। তো এগুলো কিন্তু নদীর মাছ। তোমাদের ভাইয়া কিছুদিন আগে অনেকগুলো নদীর মাছ এনেছিল, তো ওখান থেকে আলাদা আলাদা করে আমরা সব মাছগুলো আলাদা করছিলাম, কারণ ওখানে অনেক পাঁচমিশালি মাছ ছিল। মাছটা রান্না কিভাবে করতেছো এটা তো তোমরা দেখতেই পারছো। আর এই যে দেখো মাছগুলোর এই হাল হয়েছিল। তো এরপরে আমি মাছগুলো যে ভাঙা একদমই ভেঙে গেছে সেগুলো এক সাইডে রেখে দিব যখন রান্না করবো। আর এই মাছগুলো এই যে সিম দিয়ে রান্না করতেছিলাম, কারণ মাছগুলো আমি কিভাবে রান্না করবো বুঝতেছিলাম না। আর আমি না একটু পাকনামি করেছিলাম যে আমি আমার শাশুড়িকেও জিজ্ঞেস করি নাই যে মা আমি কিভাবে কোনটা দিয়ে কিভাবে রান্না করবো। এই মাছগুলো তোমাদের ভাইয়া নাকি অনেক বেশি ভেজে তারপরে খেতে বেশি পছন্দ করে। তো আমি কিন্তু আগে না জিজ্ঞেস করে রান্না করেই ভুলটা করেছি, কারণ মাছগুলো সবই হচ্ছে ভেঙে গেছে একদমই। আর এই মাছগুলো আসলে অনেক মজা, কিন্তু কাটা দিয়ে একদমই ভরে গেছিল। তো তরকারিতে বেশি
বেশি কাটা কোটা হইলে তোমাদের ভাইয়া সেটা খেতেই চায় না, আর কাঁটাযুক্ত মাছ তো এমনিতেও সে খেতে চায় না। এই মাছগুলো যদি খুব বেশি ফ্রাই করা হয় তাহলে কিন্তু মাছের কাঁটাগুলো অনেক নরম হয়ে যায়, তো এটা চাবিয়ে চাবিয়ে খেতে পারে। তো আমি ভাঙা মাছগুলো দেখো সবই এক সাইডে রেখে দিছিলাম, চিন্তা করছিলাম যে এই সাইডটা যেন না খায় কেউ, তো এটা হচ্ছে যারা কাটা খেতে পারে তারা খাবে। কিন্তু তোমাদের ভাইয়া কী করে, সবসময় উল্টা কাজ করে, ওর জন্য যেই পাশটা রাখি ও সেই পাশটা ছাড়া অন্য পাশটাই খায়। কারণ হচ্ছে ও আসলে বোঝেই না, এই জন্য আমি সবসময় ওকে বকা দিই যে তোমার জন্য যেটা রাখি সেটা রেখে তুমি উল্টাটা খাও কেন। তো এই দেখো ছোট্ট কড়াইটার মধ্যে কিন্তু আমি জাইনের জন্যই তরকারি রান্না করতেছি। তো আমার কিন্তু সব রান্নার শেষেও জাইনের জন্য একটু রান্না করতেই হয়, কারণ আমাদের যে সবজিটা ঝাল সেই ঝালটা কিন্তু খায় না। আমি এখানে যে দেখতে পাইছো যে একটু হলুদের গুঁড়া দিছি, আর কিছুই দেই নাই। আমার মা তো এই হলুদের গুঁড়াটা আরেকটু বেশি করে দেয়, কিন্তু আমি একটু হালকাই হলুদের গুঁড়া ওকে দিই, কারণ তা না হলে ও কিন্তু খাবারটা খেতে চায় না। যখন ওর ঝাল ঝাল একটু লাগে তখনই খাবারটা একদমই বন্ধ করে দেয় ও। তো এই যে দেখো মুরগির মাংস, এই মুরগির মাংসটাও কিন্তু জাইনের জন্য আমি আলাদা আলাদা করে রাখি ফ্রিজের মধ্যে, কারণ হচ্ছে তা না হলে মুরগিটা রান্না করতে অনেক বেশি কষ্ট হয়। আর বারবার কিন্তু মুরগির মাংস বা গরুর মাংস বলো বের করে আবার ফ্রিজে রাখলে এটা কিন্তু অনেক জার্মস অ্যাটাক করে, তো এটা খেলে আরও বেশি প্রবলেম হয়। সো আমি কিন্তু এরকম ছোট ছোট পলিথিনে করে জাইনের জন্য মুরগির মাংস এভাবে করে আলাদা করে রাখি। আজকে কিন্তু মাটির চুলাতে যাব, কারণ হচ্ছে পিঠা বানাতে হবে, আর পিঠার দিন তো চলেই এসেছে, তো মাটির চুলা তো ব্যবহার করতেই হবে। বিয়ের আগে আমার মা কিন্তু কখনোই পিঠা বানিয়ে খাওয়াতো না, খুব কম খাওয়াতো, কিন্তু বেশিরভাগ পিঠাই আমরা বাইরে থেকে কিনে এনে খেতাম। কিন্তু বিয়ের পরে হচ্ছে আমার শাশুড়ির হাতের পিঠা খেয়ে সবাই তো অবাক, পুরো আমার মায়ের বাসার সবাইও পাগল হয়ে যায় আমার শাশুড়ির হাতের পিঠা খাওয়ার জন্য। তো আমরা কিন্তু পিঠা খাওয়া শুরু করে দিব। সো ওই ব্লগগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের সাথে থাকতে হবে। আমরা কিন্তু আজকে মাটির চুলাতে কিভাবে পিঠা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়িও আছে, সেই সারা রাত দিন বসে বসে পিঠা বানাতে পারে। আল্লাহ, আমি তো এই ধৈর্য জীবনেও মনে হয় আমার হবে না, কিন্তু আমার শাশুড়ি আমাকে বকাতে বলে কি এই ধৈর্য তোমার করতে হবে, আমার ছেলেকে আমার নাতিকে তোমার পিঠা বানিয়ে খাওয়াতে হবে, অবশ্যই অনেক বেশি প্রো হতে হবে। সো এইগুলো আমাকে বলে সে কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে, কারণ আমি অনেক কিছু পারি রান্না করতে, কিন্তু পিঠা আইটেমটা আমি আসলে কিছুই পারি না। এত কথা বলতে বলতে আমার ভিডিও শেষ প্রান্তেই চলে আসলাম। সো আমার রান্নাও শেষ, ভিডিও শেষ। সো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।